মানে কার্যত এখন সব পথই বন্ধ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার। কিন্তু এটা কি সরকারের হাত গুটিয়ে বসে থাকবার মতো বিষয়, নাকি একটি সরকারের এরপরে উদ্যোগী হয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আলাপ করা দরকার? কারণ সত্যিই কি বাংলাদেশ অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এই ইরিত্রিয়া, সোমালিয়া, নাইজেরিয়া, ইয়েমেন, ইরাক এসব দেশের মতো অস্থিতিশীল হয়ে উঠেছে যে বাংলাদেশ সরকার এই তালিকাভুক্ত হয়ে গেল বাংলাদেশ সে বিষয়টা মেনে নেবে? কারণ যেটা বলছিলাম, যুক্তরাষ্ট্রের দুয়ার বন্ধ হওয়ার অর্থ হলো পৃথিবীর সকল উন্নত দেশের দুয়ারই বন্ধ হয়ে যাওয়া। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ কাজে যেতেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, কাজেই ঐতিহাসিকভাবেই দশকের পর দশক ধরে যে দেশ থেকে বাংলাদেশিরা সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠান সে দেশগুলোর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলো তালিকার শীর্ষে অবস্থান করত। গত কয়েক বছরে সে ছবিটা অনেকটাই বদলে গেছে। লক্ষ্য করেছেন কিনা জানি না, প্রায়শই বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে যে দেশ থেকে সে দেশের তালিকার শীর্ষে থাকে যুক্তরাষ্ট্র। কারণ 2000 থেকে 2023 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা বেড়েছে। 2000 সালে যখন সেই অভিবাসীর সংখ্যা ছিল মাত্র 40,000 বাংলাদেশি জনগোষ্ঠীর সংখ্যা, 2023 সালে তা বেড়ে দাঁড়িয়েছিল 2,70,000, অর্থাৎ প্রায় 3 লাখ মানুষ, বাংলাদেশি মানুষ থাকেন যুক্তরাষ্ট্রে। এই যে বেড়েছে এর সংখ্যা কিন্তু প্রায় 569%-এরও বেশি। তো এহেন একটি দেশে যুক্তরাষ্ট্রে এখন যুক্তরাষ্ট্র প্রশাসন, সরকার, ট্রাম্প প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশিদের আর অভিবাসন ভিসা দেবে না। যে 75টি দেশের সঙ্গে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন, সেই দেশগুলোর নাম পড়লে, মানে ফক্স নিউজের দেওয়া তালিকা থেকে যদি পড়ি, আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, আন্টিগুয়া, বারবুডা, আর্মেনিয়া, পাকিস্তানও আছে সেই তালিকায়, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, ভুটান, নেপাল, এই ডমিনিকা, মিশর, ইরিত্রিয়া, মানে এসব দেশের তালিকায় যে বাংলাদেশ ঢুকে গেছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই তালিকার ভেতরে বাংলাদেশের ঢুকে পড়ার অর্থ হলো এই অভিবাসী ভিসা বা ভিসা পেতে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের দুয়ার বাংলাদেশের জন্য বন্ধ হতে যাচ্ছে তাই নয়, বাংলাদেশের জন্য কার্যত পৃথিবীর দুয়ার বন্ধ হতে চলেছে। কারণ আপনারা যারা লক্ষ্য করেছেন তারা জানেন যে বিভিন্ন দেশের, মানে ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা, এসব দেশের ভিসায় যখন আমরা আবেদন করি সেসব জায়গায় পরিষ্কারভাবে লেখা থাকে যে সাম্প্রতিক সময়ে আমরা ইউরোপের ভিসা পেয়েছি কিনা, অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছি কিনা, আমেরিকার ভিসা পেয়েছি কিনা। কারণ এই দেশগুলো কার্যতই একে অপরের ভিসা দেওয়া দেখে আরেক ব্যক্তির ওপর আস্থা প্রকাশ করেন, মানে যে ব্যক্তি আবেদন করেছেন তার উপর আস্থা রাখেন যে এই ব্যক্তি যদি ইউরোপের ভিসা পেয়ে থাকে তাহলে হয়তোবা এই ব্যক্তির কাগজপত্র ঠিক আছে এবং একে হয়তো আমেরিকার ভিসাও দেওয়া যায়। অস্ট্রেলিয়ার ভিসা তিনি যেহেতু পেয়েছেন তাকে নিশ্চয়ই যুক্তরাজ্যের ভিসা দেওয়া যায়। এই বিষয়গুলো যেভাবে একে অন্যের সঙ্গে সম্পর্কিত তাতে পরিষ্কার বাংলাদেশের জন্য ভিসার দুয়ার একরকম বন্ধ হতে চলেছে। ট্রাম্প প্রশাসন 4 তারিখেই ইঙ্গিত দিয়েছিল যে বাংলাদেশের অভিবাসীদের জন্য এমন কোনো ব্যবস্থা আসতে যাচ্ছে। আসলে প্রেসিডেন্ট ট্রাম্প এই ইঙ্গিত পরিষ্কারভাবে দিয়েছিলেন। তিনি তার ট্রুথ সোশ্যালের একটা পোস্টে স্পষ্টতই লিখেছিলেন যে যুক্তরাষ্ট্রে এসে যেসব দেশ সরকারি সহায়তা নেয়, যেসব দেশের অভিবাসীরা সরকারি সহায়তা নেওয়ার শীর্ষে অবস্থান করে তাদের একটা তালিকা তার প্রশাসন প্রস্তুত করেছে এবং সেই তালিকায় শীর্ষে থাকা দেশগুলোর মধ্যেও যে দেশগুলোর নাম ছিল তাদের উপরে এখন এই অভিবাসন ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়ার ঘোষণা এলো। এবং প্রেসিডেন্ট ট্রাম্প সে সময় সেই যে স্ট্যাটাসটি দিয়েছিলেন যে কোন দেশের অভিবাসীরা কত শতাংশ সরকারি সহায়তা নেয়, সেখানে বেরিয়ে এসেছিল যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের 54.8%ই সরকারি সহায়তা নেয়। ওই তালিকায় দক্ষিণ এশিয়ার সবগুলো দেশ থাকলেও ভারত এবং শ্রীলঙ্কা ছিল না, কারণ ভারত এবং শ্রীলঙ্কার অভিবাসীরা সেভাবে সরকারি সহায়তা গ্রহণ করে না যুক্তরাষ্ট্র থেকে। কাজেই যুক্তরাষ্ট্র প্রশাসন
কোন দিক থেকে এই কাজটি করছে সেটা কিন্তু তারা কোনো রাগ ঢাক রাখছে না। স্টেট ডিপার্টমেন্ট রীতিমতো এই ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছে যে ইফ ইউ কাম টু দ্য ইউনাইটেড স্টেটস টু রব আমেরিকানস, আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন আমেরিকানদের উপর ডাকাতি করতে, প্রেসিডেন্ট ট্রাম্প উইল থ্রো ইউ ইন জেল, প্রেসিডেন্ট ট্রাম্প আপনাকে জেলে পুরবে এবং তিনি সেন্ড ইউ ব্যাক টু দ্য প্লেস ফ্রম ওয়্যার ইউ কেম, যেখান থেকে আপনি এসেছেন সেখানে আপনাকে পাঠিয়ে দেবে। মানে এটা হচ্ছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভাষা এবং তার সঙ্গে তারা একটা পোস্টার তৈরি করেছে তাদের এই ক্যাম্পেইনের অনুসরণে, প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি অনুসরণে যে ক্যাম্পেইন সেন্ড দেম ব্যাক। শহরে শহরে ট্রাম্প প্রশাসন কিন্তু অবৈধ অভিবাসীদের ধরতে সশস্ত্র ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত অভিবাসী পুলিশ নিয়োগ করেছেন, তারা গ্রেফতার করছেন, তারা ডিপোর্ট করছেন, মানে নিজ নিজ দেশে, ওই যে বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যেখান থেকে এসেছেন সেখানে পাঠিয়ে দেবেন, হাতকড়া পরিয়ে পাঠানো হচ্ছে দেশে দেশে অবৈধ অভিবাসীদের। এমন একটা পরিস্থিতি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে। বাংলাদেশ সরকার তার তরফ থেকে মার্কিন প্রশাসনের সঙ্গে কোনো আলাপ আলোচনা এসব প্রসঙ্গে শুরু করেছে এর কোনো নমুনা দেখা যাচ্ছে না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সবে মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই উচ্চ পর্যায়ে বৈঠক করে এসেছেন, কিন্তু এই উদ্বেগের যে বিষয়টি, যে দেশটি বাংলাদেশের অভিবাসীদের একটা মানে বড় সংখ্যার জন্য অভিবাসনের ক্ষেত্র হয়ে উঠেছিল, সে দেশের অভিবাসী ভিসা যে এক রকমের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে, সেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়া ওই ভিসা কার্যক্রম আবার শুরু করতে, কিংবা বাংলাদেশিদের কত শতাংশ আসলে কর দেন, কত শতাংশ গুরুত্বপূর্ণ সামাজিক কাজে অবদান রাখেন, সেই প্রসঙ্গগুলো তুলে ধরতে সরকারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। কয়েক মাস আগেও নিউ ইয়র্কে যখন বন্দুকধারীদের গুলিতে নিউ ইয়র্ক পুলিশের একজন পুলিশ সদস্য মারা গেলেন, যিনি কিনা বাংলাদেশি বংশোদ্ভূত, তিনিও কিন্তু এই 2000 সালের পরে এই ডিভি ভিসা নিয়ে তার পরিবারও কিন্তু নিউ ইয়র্কে অভিবাসী হয়েছিলেন। কিংবা জ্যাকসন হাইটসের অভিবাসীদের বিরাট অংশ এখন বলছে যে বাংলাদেশিরা এসে কিছুদিন সরকারি সহায়তা নেন বটে, কিন্তু তারপর তারা প্রত্যেকেই ট্যাক্স পেইং বা কর পরিশোধকারী দায়িত্ববান নাগরিকে পরিণত হন। তাহলে সরকার মানে বাংলাদেশ সরকারের তরফে এই পরিসংখ্যানগুলো তুলে ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ করবার প্রক্রিয়া শুরু করার কোনো উদ্যোগ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। আর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বরাবরই বলে আসছেন, একের পর এক যখন বাংলাদেশের জনগণের জন্য ভিসার দুয়ার বন্ধ হচ্ছে, তিনি বলছেন এগুলো আমাদেরই দোষ, আমাদেরই চরিত্রের পরিবর্তন করতে হবে এবং তারপরেই নাকি ভিসা পাওয়া যাবে। তবে আপাতত অনির্দিষ্টকালের জন্য ভিসা বন্ধ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যখন প্রেসিডেন্ট ট্রাম্প এ দফায় যখন ক্ষমতায় এসেছেন, তখনই তিনি এই প্রতিশ্রুতি দিয়ে কিন্তু এসেছিলেন যে এই মানে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা কিনা মার্কিন নাগরিকদের অর্থ সম্পদের ওপর ভর করে জীবন গড়ে নিতে চায়, তাদেরকে অভিবাসনের কোনো সুযোগ দেওয়া যাবে না এবং মার্কিন সরকারি সহায়তার ওপরে অভিবাসীরা তাদের জীবন গড়ে নেবে এ সুযোগও তিনি কিছুতেই দেবেন না। এটা অ্যাকসেপ্টেবল না যে সেসব দেশের ভিসা পাওয়া যাদের মাইগ্রেন্টরা টেক ওয়েলফেয়ার ফ্রম দ্য আমেরিকান পিপল অ্যাট আনএক্সেপ্টেবল রেটস, মানে যারা অতি উচ্চ হারে মার্কিন এসব ভাতা গ্রহণ করে অভিবাসী হয়ে এসে। এবং এরপর থেকে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু খুবই একটা কট্টর অবস্থান নিয়েছেন অভিবাসনের বিরুদ্ধে জানুয়ারি 2025-এ ক্ষমতায় আসার পর থেকেই, এবং তার আমলে যে পরিমাণে ডিপোর্ট করা হচ্ছে, যে সংখ্যায় মানে দেশে ফেরত পাঠানো হচ্ছে, সেটা খুব স্বাভাবিকভাবেই দেশে দেশে অভিবাসী জনগোষ্ঠীকে এক রকমের আতঙ্কের মধ্যে রেখেছে। কারণ বলছিলাম যে রীতিমতো ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত অভিবাসী পুলিশরা শহরে শহরে ঘুরছেন। এবং ট্রাম্প প্রশাসন আসবার পর 2025-এর জানুয়ারিতে অন্তত 1 লক্ষ ভিসা
প্রত্যাখ্যান করা হয়েছে, মানে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, রিভোক করে নেওয়া হয়েছে। যে ভিসা দেওয়া হয়েছিল সে ভিসাও তুলে নেওয়া হয়েছে অন্তত 1 লক্ষ। এবং এ দফায়ও যখন 75টি দেশের ভিসা কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়েছে, তার পাশাপাশি ট্রাম্প প্রশাসন কিন্তু এই কথা বলে দিয়েছেন যে যাদের ভিসা দেওয়া হয়ে গিয়েছিল, অ্যাপ্রুভড হয়ে গিয়েছিল কিন্তু এখনো ছাপা হয়নি, তাদেরকেও আর ভিসা দেওয়ার প্রয়োজন নেই। 21শে জানুয়ারি থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে। এ পর্যন্ত ট্রাম্প প্রশাসনের আমলে অন্তত 25 লাখ লোককে ট্রাম্প প্রশাসন দেশে ফেরত পাঠিয়েছে, আর 6.5 লাখের মতো ব্যক্তিবর্গকে তারা নিজেদের ব্যবস্থাপনায় দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসনের পথ একরকম বন্ধ। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের যাওয়ার সব রকম পথই কি বন্ধ হয়েছে? নিশ্চয়ই মনে আছে যে এই মাত্র কিছুদিন আগে, এবছরেরই শুরুতে এই ঘোষণা এলো যে মার্কিন প্রশাসন একটা 35টি দেশের তালিকা দিল। এর আগেও কিছু দেশের তালিকা তাদের দেওয়া হয়েছিল, যেখানে বলা হলো এসব দেশের নাগরিকেরা ভিসা নিয়ে, বৈধ ভিসা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢোকেন, কিন্তু ঢুকে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও থেকে যান এবং অবৈধভাবে অভিবাসনের চেষ্টা করেন। এই যে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও যেসব দেশের নাগরিকেরা মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে যান অবৈধভাবে, সেই তালিকাতেও বাংলাদেশের নাম আছে। এবং সে কারণে ট্রাম্প প্রশাসন বাংলাদেশিদের ক্ষেত্রে একটা ভিসা বন্ড আরোপ করেছে। তার মানে বাংলাদেশিরা যদি ভিসা পান, ট্যুরিস্ট ভিসা যদি পান, তাহলেও তাদেরকে $15,000 পর্যন্ত জামানত দিয়ে, একটা বন্ড জমা দিয়ে, মানে যেটা প্রায় 18.5 লক্ষ টাকা, তারপর মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে হবে। আসলে এই নিয়মটা আছে বটে, কিন্তু বলেই দেওয়া যায় যে একরকম ট্যুরিস্ট ভিসাও আসলে বন্ধ। একে তো তাদের জন্যই ট্যুরিস্ট ভিসা, তার মানে খোলা, যারা কিনা সকল রকম, মানে ওই দেশে যাওয়া, ওই দেশে গিয়ে খরচাপাতির সকল আর্থিক সক্ষমতা দেখানোর পরেও আলাদা করে 18.5 লক্ষ টাকা জমা রাখবার যাদের সক্ষমতা আছে, শুধুমাত্র তারাই তার মানে ট্যুরিস্ট হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারবেন। কিন্তু সমস্যাটা সেখানেই শেষ নয়। এ ধরনের পরিস্থিতি যখন হয়, মানে এই তালিকাতেও আপনি জায়গা পেয়েছেন যে তালিকা বলছে যে ভিসা নিয়ে গেলেও আপনি সময় মতো দেশে ফেরেন না, বাংলাদেশিরা সেখানে থেকে যায় অবৈধভাবে। বোঝাই যাচ্ছে যে এ ধরনের ক্ষেত্রে, এসব দেশের ক্ষেত্রে ভিসা অফিসারদেরকে বা ভিসা কর্তৃপক্ষকে একরকম নির্দেশনা দেওয়া হলো ট্রাম্প প্রশাসনের তরফে যে তারা যেন আর ভিসা না দেন। নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে, স্টুডেন্টরা কি ভিসা পাবেন? স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা বন্ধ হয়নি। স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা অন্য ক্যাটাগরির, কিন্তু যে দেশের নাগরিকেরা ভিসা নিয়ে এলে সময় পেরিয়ে গেলেও, মেয়াদ পেরিয়ে গেলেও থেকে যান অবৈধভাবে, এবং যে দেশের অভিবাসীরা এমনকি বৈধ কাগজ নিয়ে এসেও সরকারি সাহায্যের উপর নির্ভর করেন, সে দেশগুলোর নাগরিকদেরকে যে ভিসা, যে কোনো ভিসা দেওয়ার ক্ষেত্রে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। 2025 সালের অক্টোবরেই ট্রাম্প প্রশাসন একটা নির্দেশনার মাধ্যমে সেটা কিন্তু জানিয়ে দিয়েছিল, এবং ট্রাম্প প্রশাসন এতটাই কড়াকড়ি আরোপ করতে বলেছিল যে বয়স্কদের ভিসা দেওয়ার দরকার নাই, যেই ব্যক্তিরা এই দেশে আসলে তাদেরকে স্বাস্থ্যসেবা দিতে হতে পারে, এমনকি তরুণ বৃদ্ধ নির্বিশেষে যাদের ওজন বেশি তাদেরও স্বাস্থ্যসেবা প্রয়োজন হতে পারে। সে কথা মাথায় রেখে ভিসা কর্তৃপক্ষকে যা যা নির্দেশনা দেওয়া হয়েছিল, ট্রাম্প প্রশাসন তার মধ্যে এটাও বলেছিল যে যাদের ওজন বেশি তাদেরকেও ভিসা দেওয়ার দরকার নাই। মানে কার্যত এখন সব পথই বন্ধ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার। কিন্তু এটা কি সরকারের হাত গুটিয়ে বসে থাকবার মতো বিষয়, নাকি একটি সরকারের এরপরে উদ্যোগী হয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আলাপ করা দরকার? কারণ সত্যিই কি বাংলাদেশ অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এই ইরিত্রিয়া, সোমালিয়া, নাইজেরিয়া, ইয়েমেন, ইরাক এসব দেশের মতো অস্থিতিশীল হয়ে উঠেছে যে বাংলাদেশের সরকার এই তালিকাভুক্ত হয়ে গেল বাংলাদেশ সে বিষয়টা মেনে নেবে? কারণ যেটা বলছিলাম, যুক্তরাষ্ট্রের দুয়ার বন্ধ হওয়ার অর্থ হলো পৃথিবীর সকল উন্নত দেশের দুয়ারই বন্ধ হয়ে যাওয়া। কারণ এই এক একটি দেশ, প্রত্যেকটি দেশের সিগন্যাল নিয়ে কাজ করে। এর আগে আপনাদের জানিয়েছি যে যুক্তরাজ্যে এরই মধ্যে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোকে বাংলাদেশি ছাত্রছাত্রীদেরকে ভিসা দেওয়ার ক্ষেত্রে
সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, কারণ ভিসা রিজেকশনের হার এত বেশি যে তা নিয়ে সময় নষ্ট করতে এক রকমের সতর্ক করা হয়েছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোকে। তাহলে বাংলাদেশের ছাত্ররা, বাংলাদেশের ব্যবসায়ীরা, বাংলাদেশের পর্যটকেরা, বাংলাদেশের মানুষ, অভিবাসন ইচ্ছুক মানুষ কোথায় যাবেন? সকল দুয়ার বন্ধ হলো কি ইউনূস সরকারের আমলে? ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে গতকাল দুজন সাবেক মার্কিন কূটনীতিক যমুনায় গিয়ে ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন এবং সেখানে বেশ কিছু হটটক হয়েছে। এর বাইরে আরেকটি খবর আমরা পেয়েছি মূলত সোশ্যাল মিডিয়া এবং মেইন মিডিয়া, সেটা হলো যে বাংলাদেশ সহ ৭৫টা দেশের মার্কিন ভিসা প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে। আজকে এই দুটো বিষয় নিয়ে কথা বলবো। প্রথমেই কথা বলছি যে মার্কিন ভিসা প্রক্রিয়া স্থগিত করার এই যে বিষয়টা, এটা কি আসলেই সত্য কিনা নাকি এটা গুজব, এটা নিয়ে আমি একটু শুরুতে কথা বলবো। কারণ অনেকেই আজকাল যেটা দেখি যে অনেক বিষয়ই আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে একটু জানতে চান ঘটনাটা কি হয়েছে। তো আমেরিকান ভিসা যেটা, একটা কমন প্রশ্ন ছিল যে যাদের অলরেডি আমেরিকান ভিসা আছে তাদের কি হবে? তাদের কিছুই হবে না। যাদের অলরেডি আমেরিকান ভিসা আছে তাদেরটা অ্যাজ ইউজুয়াল তারা সেটা ব্যবহার করতে পারে। এর বাইরে এই যে ৭৫টা দেশ, এই দেশগুলোর তালিকা আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেই আফ্রিকার সেই যুদ্ধ পীড়িত দেশ, মঙ্গা পীড়িত, দারিদ্র পীড়িত দেশ, আমাদের বাংলাদেশের পাশাপাশি মিয়ানমারও সেখানে আছে, ইরান আছে, তো এরকম নানান দেশ আছে। কিন্তু এর মধ্যে বাংলাদেশের অন্তর্ভুক্তিটা আমাদের জন্য বেদনার। যে দেশটা মানে রাইজিং ছিল, ইকোনমিক্যালি, সোশ্যালি সব দিক দিয়ে উন্নতির দিকে যাচ্ছিল, হঠাৎ করে সেই দেশটা এই ইউনূস ম্যাজিকের পাল্লায় পড়ে, এবং বিশেষ করে আমেরিকা যখন আমাদের এই ধরনের তালিকাভুক্ত করে তখন আমরা কষ্ট পাই। কারণ আমাদের অনেকেরই ধারণা ছিল যে ডক্টর ইউনূস তিনি তো আমেরিকার পাপেট, সুতরাং ডক্টর ইউনূস ক্ষমতায় থাকা মানে আমেরিকা দুহাত উজাড় করে আমাদের দেবে। কিন্তু আমরা দেখছি যে আমাদের সবচেয়ে বেশি নিংড়ায় নিচ্ছে আমেরিকা। যাই হোক, যে ভিসার বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে আসলে কি সব ভিসা প্রক্রিয়া স্থগিত, সেটা নিয়ে একটা কনফিউশন ছিল। এই মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে এই স্টেটমেন্টটা ইস্যু করা হয়েছে যে ৭৫টা দেশের ভিসা প্রক্রিয়া, এই ভিসাটা আসলে ইমিগ্রেশন রিলেটেড ভিসা, অর্থাৎ যারা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন বা একসময় ডিবি ভিসা ছিল, যে এখন তো আর বাংলাদেশের জন্য বোধহয় ডিবি ভিসা নাই, কিন্তু অন্য দেশের আছে, বা ফ্যামিলি ইমিগ্রেশন, ফ্যামিলি মাইগ্রেশন ভিসা, এই ভিসাগুলোর আপাতত প্রসেসটা টেম্পোরারিলি বন্ধ করা হয়েছে। কিন্তু এর পাশাপাশি ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা, মেডিকেল ভিসা, কনফারেন্স ভিসা, এগুলো অ্যাজ ইউজুয়াল থাকবে, এবং কয়েকটা ভিসার সাথে আবার বন্ড মানি যোগ হয়েছে, সেটা ঠিক আছে। কিন্তু এই যে যারা দীর্ঘমেয়াদে আমেরিকায় থাকার জন্য ভিসা অ্যাপ্লাই করবেন, সেই ইমিগ্রেশন ভিসার প্রসেসটা এই ৭৫টা দেশের জন্য স্থগিত করা হয়েছে। যে কারণটি তারা দেখিয়েছে, আপনারা কয়েকদিন আগে দেখেছিলেন যে ট্রাম্পের ট্রুথ অ্যান্ড সোশ্যাল, সেখানে তিনি একটা লিস্ট দিয়েছিলেন যে আমেরিকায় যেসব দেশের অভিবাসীরা থাকে তাদের কোন কোন দেশের অভিবাসীরা কত পার্সেন্ট আমেরিকান সরকারের গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স, যেটাকে বলে যে জীবন যাপনে গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স বা সরকারি সহায়তা গ্রহণ করে থাকে। সেই তালিকার শীর্ষে আছে ভুটান, ১৯তম তালিকায় আছে বাংলাদেশ, প্রায় ৫৮% অভিবাসী, তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমেরিকান সরকারের বিভিন্ন অ্যাসিস্ট্যান্স গ্রহণ করে। এই তালিকাটি যখন ট্রুথ সোশ্যালে ট্রাম্প দিয়েছিলেন তখনই আমরা বুঝেছিলাম যে এর সাথে কিছু একটা আসতেছে। এই তালিকাটা কিন্তু আমেরিকান গভর্নমেন্টের কোনো সেন্সাস থেকে বা ডেমোগ্রাফিক হেলথ সার্ভে থেকে পাওয়া না, এটা আমরা ট্রুথ অ্যান্ড সোশ্যাল ট্রাম্পের থেকে পেয়েছি। এবং ট্রাম্প যেটা বলতে চাচ্ছেন সেটা হলো যে এই যে অভিবাসীরা আসে এবং এসে এরা মার্কিন গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্স গুলা ব্যবহার করে, এরা ব্যবহার করার ফলে প্রকৃত মার্কিনী নাগরিক যারা, তারা গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্স কম পায়। এটা ছিল ট্রাম্পের লজিক, এবং এই লজিক দেখেই এই স্টেট ডিপার্টমেন্ট থেকে এই ৭৫টা দেশের ইমিগ্রেশন রিলেটেড ভিসা প্রসেসটা আপাতত স্থগিত করা হয়েছে। কিন্তু এই যে ট্রাম্প যে বলেছেন যে
মূল মার্কিনীরা বঞ্চিত হচ্ছে অভিবাসীদের কারণে, কিন্তু গত বছর ফেব্রুয়ারিতে একটা রিসার্চ শো করছে যে মার্কিনীরা অভিবাসীদের চাইতে অন্তত 25% বেশি তারা গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স ইউজ করে। সুতরাং ট্রাম্প যে কেবলমাত্র অভিবাসীদের উপরে দোষ চাপাচ্ছে, এটা কিন্তু মানে রিসার্চ বেসড ফাইন্ডিংস সাপোর্ট করে না। প্রথম দফায় যখন ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন তখন তিনি কিন্তু বলেছিলেন যে আমেরিকার ডেভেলপমেন্ট বা আমেরিকার অনেক কিছুতেই ইমিগ্রেন্টদের অনেক কন্ট্রিবিউশন রয়েছে, যেটার বিরুদ্ধে তিনি রয়েছেন এবং যেটা তার পলিটিক্যাল কমিটমেন্ট ছিল ইললিগাল ইমিগ্রেশন। ইললিগাল ইমিগ্রেশনে নিয়ে কারো কোনো আপত্তি নেই, কিন্তু এবার ক্ষমতায় এসে তিনি একেবারে এই ইমিগ্রেশনের বিরুদ্ধে এত স্ট্রিক্ট একটা অবস্থা নিয়েছেন যে তিনি ক্ষমতা নিয়েছেন 1 বছরও হয়নি, এর মধ্যে 1 লাখের বেশি ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে। 6,05,000 অবৈধ অভিবাসীকে আমেরিকার থেকে ফেরত পাঠানো হয়েছে। 25 লাখ অভিবাসী নিজ দায়িত্বে আমেরিকা ছেড়ে চলে গেছে। সো আমেরিকা এটা নিয়ে একটা খুবই উত্তেজনা চলতেছে। তো এই অবস্থায় বাংলাদেশ এই তালিকায় ঢুকে গেছে। সুতরাং যারা ইমিগ্রেশন রিলেটেড ভিসা অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন তাদের জন্য আপাতত অপেক্ষা করা ছাড়া কিছু নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বাংলাদেশের বাংলা মিডিয়ায় কোনো কিছু দেখলেই বিশ্বাস না করে চেষ্টা করবেন যে আমেরিকান রিলেটেড মূল সংবাদ মাধ্যম বা মূল ওয়েবসাইটে কি ইনফরমেশন দেওয়া আছে। আমি আশা করি যে এই যে সাময়িকভাবে প্রক্রিয়াগুলো স্থগিত করা হয়েছে এগুলো আস্তে আস্তে স্বাভাবিক হবে। তবে ডক্টর ইউনূস যতদিন থাকবে ততদিন শুধুমাত্র আমেরিকা নয়, সারা পৃথিবীতে বাংলাদেশের ইমেজ কিন্তু তলানিতে চলে গেছে। যে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেলে আমরা তাদের টাকা ধার দিয়েছিলাম, সেই শ্রীলঙ্কায় বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা ছিল, সেটা পর্যন্ত স্থগিত করা হয়েছে। বালিতে অন অ্যারাইভাল ভিসা ছিল বাঙালিদের জন্য, সেটা পর্যন্ত স্থগিত করা হয়েছে। অস্ট্রেলিয়ায় বাঙালিদের জন্য স্টুডেন্ট ভিসা আগে লেভেল 1 ছিল, এখন লেভেল 3-তে অনেক বেশি কঠিন করা হয়েছে। নেদারল্যান্ডসের একটা ইউনিভার্সিটিতে দেখলাম তারা জানিয়ে দিয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি কোনো স্টুডেন্টদের তারা ভর্তি করবে না। ইউকের অনেকগুলো ইউনিভার্সিটিতে এই স্টুডেন্টদের জন্য ভর্তি বন্ধ। তার মানে শুধু আমেরিকায় যে আমাদের ছাই দিয়ে ধরছে তা না, ইউনূসের ম্যাজিক দেখে ক্লান্ত সারা পৃথিবী বাঙালিদের সব মোটামুটি ছাই দিয়ে ধরছে এবং আমাদের সামনে আরো দুর্দিন অপেক্ষা করছে। যাই হোক, এটির পরে আর যেটি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটি হলো যে গতকাল আপনারা দেখেছেন যে 2জন মার্কিন কূটনীতিবিদ তারা ট্রাম্প প্রশাসনে আগে কাজ করেছেন, কিন্তু তারা প্রভাবশালী এবং এখনো তারা কিন্তু জড়িত, এবং তাদের মধ্যে একজন আবার ট্রাম্পের সাথে পারিবারিকভাবে ঘনিষ্ঠ। তারা হলেন সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ স্টেট আলবার্ট গম্বিস এবং সাবেক অ্যাম্বাসেডর এট লার্জ মর্স ট্যান। এই 2জন যমুনায় দেখা করেছে এবং বাংলাদেশের ব্যাপারে ভারতের যে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গার্ড তিনিও কিন্তু গ্র্যাজুয়ালি ইনভলভ হচ্ছেন এবং এই 2জনরা কথা বলেছেন। আপনারা জানেন যে জাতিসংঘ এবং অন্যান্য দেশ, ভারত, এরা চেয়েছিল যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ রাজনৈতিক এনভায়রনমেন্ট তৈরি হোক এবং যে কারণে তারা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে সবার মধ্যে একটা সম্প্রীতি গড়ে তোলার কথা বলছিলেন এবং এই লক্ষ্যেই কিন্তু সাবেক প্রধান বিচারপতি এবং আইন উপদেষ্টা এই 2জন কিন্তু দক্ষিণ আফ্রিকায় গিয়ে তারা দেখে এসেছেন সেখানে কিভাবে নেলসন ম্যান্ডেলা কারামুক্তির পরে তারা সেখানে যে শ্বেতাঙ্গ শাসকেরা ছিলেন তাদের সাথে কিভাবে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে সবাই মিলেমিশে কাজ করেছেন, সেই অভিজ্ঞতা নিয়ে এসেছে। কিন্তু বাংলাদেশে তার কোনো রিফ্লেকশন দেখেনি। তো এই 2জন কূটনীতিবিদ তারা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন সম্পর্কে জিজ্ঞেস করা মাত্রই ডক্টর ইউনূস কিন্তু একদম তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন এবং গত 17 মাসে বাংলাদেশে যেভাবে মব সন্ত্রাস, খুন, অত্যাচার, নির্যাতন, ধর্ষণ, চাঁদাবাজি চলেছে তাতে বাংলাদেশের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন তো দূরের কথা, কত বছর যে এই ক্ষত আমরা বহন করে বেড়াবো সেটা আল্লাহই জানেন। তো এর বাইরেও যেটা আপনারা জানেন না সেটা হলো এই 2জন কূটনীতিবিদ তারা ডক্টর ইউনূসকে বলেছিলেন একটা ইনক্লুসিভ ইলেকশনের আয়োজন করতে। ডক্টর ইউনূস এটা করতে রাজি না, বরং তিনি খুবই ক্ষুব্ধ ছিলেন কালকে এই কথাগুলো শুনে এবং তখন কূটনীতিবিদরা জিজ্ঞেস করছিলেন যে এটা কি আপনার পার্সোনাল প্রবলেম। তো ডক্টর ইউনূস বলছে যে সে 12 তারিখেই নির্বাচন করবে
কেউ ঠেকাইতে পারবে না, একদিন আগেও না, একদিন পরেও না। কিন্তু এই কূটনীতিবিদ বলেছেন যে ইনক্লুসিভ নির্বাচন যদি আপনি না দিতে পারেন তাহলে আপনি চলে যান, নতুন কেউ এসে এই অ্যারেঞ্জমেন্টটা করুক। তাতে ডক্টর ইউনূস আরো খেপে গেছে। তখন ডক্টর ইউনূসকে তারা বলেছেন যে আপনি তো এমনি 1 মাস পরে চলে যাবেন নির্বাচন হলে, এবং আপনার এখন যেতে সমস্যা কোথায়? ডক্টর ইউনূসের উপরে কিন্তু আন্তর্জাতিক চাপ বাড়ছে। যে বিশ্ব ডক্টর ইউনূসের নামে মুগ্ধ ছিল, তারা ডক্টর ইউনূসের প্রকৃত স্বরূপ দেখে অনেকেই ভীষণ হতাশ। এবং আমি জানি যে শুধুমাত্র এই দুজন মার্কিন কূটনীতিবিদ না, আরো অনেক প্রাক্তন কূটনীতিবিদই এখন কথা বলছেন, কারণ তারা অনেকেই শেখ হাসিনার আমলে শেখ হাসিনার সাথে কাজ করেছেন, বাংলাদেশে পজিশন ছিলেন। তো তারা এখন দেখছেন যে একটা সাজানো গোছানো বাগান কিভাবে ধ্বংস হয়ে গেছে এই জুলাই আগস্টের কিছু জঙ্গি এবং এই আর্মির একটা বিপদগামী অংশের কুর মাধ্যমে। সুতরাং এখন কিন্তু বাংলাদেশের উপরে একটা আন্তর্জাতিক চাপ বাড়ছে। সাবেক কূটনীতিকরা অনেক সক্রিয় হয়েছে। আমাদের যে সম্প্রতি মার্কিন কূটনীতিবিদ এসেছেন, তিনি একটি রাজনৈতিক দলের এক নেতার সাথে মিটিং করেছেন। সো এই বিষয়গুলো হলো ডেভেলপমেন্ট। এখন দেখা যাক যে এই আন্তর্জাতিক চাপটা ডক্টর ইউনূস কিভাবে সামলান। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।